হ্যালো, প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যার খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জড়তার ভ্রামক। হ্যাঁ, তো জড়তার ভ্রামক আসলে কি? তার ফিজিক্যালি জড়তার ভ্রামক কি বুঝে এবং তার ম্যাথমেটিক্যালি একটি জড়তার ভ্রামককে আমরা কিভাবে প্রকাশ করি। দুটো জিনিস আমরা দেখি। একটা হচ্ছে ফিজিক্যালি একটা জড়তার ভ্রামক আসলে কি বোঝায়, আর আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি তার ফর্মুলাটা কি। একটা জড়তার ভ্রামকের ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা আসলে কি এবং কেন ওরকম। ঠিক আছে, সো এই দুটো জিনিস হচ্ছে আমাদের আজকে স্টাডির বিষয়। প্রথমে আমরা শুরু করি জড়তার ভ্রামকের একদম বেসিক ডেফিনেশন। বেসিক ডেফিনেশনটা, জড়তার ভ্রামকটা অবশ্যই কিসের সাথে সম্পর্কিত? একটা ঘূর্ণন গতির সাথে সম্পর্কিত। ঘূর্ণন গতির সঙ্গে সম্পর্কিত একটা টার্ম জড়তার ভ্রামক, যাকে ইংরেজিতে বলে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন আসলে ঘূর্ণন গতিটা কার? কোন একটা বস্তুর কার সাপেক্ষে ঘুরবে? কোন একটা পার্টিকুলার অক্ষ সাপেক্ষে ঘুরবে। সাপোজ এই অ্যাম্বরের বস্তুটা কোন একটা অক্ষ সাপেক্ষে ঘুরছে। ঠিক আছে, তো এম কে আমরা প্রথমেই ধরে নিলাম সেটা একটা বিন্দু বস্তু। আমাদের ধরা মানে বোঝার সুবিধার জন্য ধীরে ধীরে সেটাকে আমরা একটা বড় বস্তুতে কনভার্ট করবো, অসুবিধা নেই। ঠিক আছে, তো ডেফিনেশনে বলে যে জড়তার ভ্রামক হচ্ছে এমন একটা ধর্ম বা এমন একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে কোনো বস্তুকে যদি আমি ঘোরানোর চেষ্টা করি কোনো একটা পার্টিকুলার অক্ষ সাপেক্ষে, তাহলে তার যে ধর্মটা, তাতে যে এঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অর্থাৎ কৌণিক ত্বরণ সৃষ্টিতে বস্তুর যে ধর্মটা বাধা প্রদর্শন করছে, সেটাকে আমরা বলি কি? জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনার্শিয়া। তোমরা কি জড়তা সম্পর্কে তো অলরেডি জানো, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা বা গতিশীল বস্তু চিরকাল একই সরলরেখায় সমবেগে গতিশীল থাকার প্রবণতা, সেটাকে আমরা জড়তা বলি। তো ঘূর্ণন গতির ক্ষেত্রে সেই জড়তাটা আসলে কি? সেই জড়তাটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার বস্তু, তাকে যদি আমি কোনো একটা রেখা সাপেক্ষে বা কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘোরানোর চেষ্টা করি, তাহলে তার বস্তুতে বস্তুতে কৌণিক ত্বরণ সৃষ্টি করতে চাইলে, হ্যাঁ, কোনো বস্তুতে কোনো কৌণিক ত্বরণ সৃষ্টি করতে চাইলে বস্তুর যে ধর্মটি বাধা দেয়, বস্তুর কোন ধর্মটি আসলে বাধা দেয়, তার পরিমাপটাকে আমরা কি বলতেছি? তার পরিমাপকে আমরা কি বলি? তার জড়তার ভ্রামক। ঠিক আছে, এখন আসি আমরা বস্তুর কোন ধর্মটি বাধা দেয় এটা বোঝার জন্য আমরা একটু কল্পনা করে নিই যে কোন একটা বস্তু, কোন একটা বস্তু আমরা ধরে নিলাম সেখানে বস্তুটাকে শুধু রৈখিক একটা ত্বরণ সৃষ্টি করতে চাচ্ছি আমরা। একটা রৈখিক ত্বরণ সৃষ্টি করতে চাচ্ছি, ঠিক আছে, কোন একটা বস্তুতে আমরা একটা রৈখিক ত্বরণ সৃষ্টি করতে চাচ্ছি। তাহলে কিভাবে রৈখিক ত্বরণটা সৃষ্টি হয়? ডেফিনেটলি আমরা জানি তাতে একটা বল প্রয়োগ করতে হয়, এবং তার ভর যদি এম হয়, সেক্ষেত্রে আমরা কি জানি? নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এফ সমান এম। ঠিক আছে, তাহলে এফ সমান এম এ আমরা জানি। এখানে একটু চিন্তা করে বলো তো, একটু চিন্তা করে দেখো, এম এর মান যদি ছোট হয়, এম এর মান যদি ছোট হয়, তাহলে খুব অল্প ফোর্সেই এফ কম বা এফ এর মান খুব বেশি লাগবে না এ ত্বরণ সৃষ্টি করতে। ঠিক আছে, তো আমি এটা কিভাবে লিখি? এম কম হলে ত্বরণ
এই সৃষ্টিতে এফ এর মান কম দিলেই হয়। তো আমরা এই লাইনটাকে এভাবে যদি লিখি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। তাহলে আসলে দেখি এম এর মান যত বেশি তত বেশি এফ দিয়ে আমাকে এই ত্বরণটা সৃষ্টি করতে হবে। তার মানে আমাদের ত্বরণ সৃষ্টি যেহেতু করছি, আমরা ধরলাম ত্বরণটাকে ফিক্স করে দিলাম যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা একটা ত্বরণ সৃষ্টি করব। তাহলে তার জন্য যদি এম এর মান বেড়ে যায় সেক্ষেত্রে এফ এর মানও অটোমেটিক চয়েসে বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এম এর মান বাড়া মানে এফ এর মানও বাড়বে। তাহলে প্রকারান্তরে আসলে কি করতেছি আমরা? আমরা দেখতে পাচ্ছি যে এই এমটা আসলে কি, এই ত্বরণটা সৃষ্টিতে একটা বাধা প্রদান করছে, রাইট? তার মানে আসলে এম যত বড় হবে তত আমাকে ফোর্সের পরিমাণও বাড়াই দিতে হচ্ছে, তত বেশি এক ধরনের জড়তা প্রদর্শন করছে বস্তুটা। এম হচ্ছে বস্তুর ভর, অর্থাৎ কোন বস্তুর ভরটা আসলে কি করছে, তার জড়তাটাকেই প্রদর্শন করে। ক্লিয়ার? তাহলে কোনো একটা বস্তুতে যদি বেড়ে যায় অর্থাৎ তার জড়তার পরিমাপটাও আসলে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এম কে ভর আমরা শিখি এম, কিন্তু সেটাকে আমরা অন্যভাবে বলতে পারি কি, জড়তার পরিমাপ। বস্তুর জড়তার পরিমাপটাকে আমরা বলি ভর। ঠিক আছে, এটা হয়তো বা তোমরা একটা লাইন হিসেবে শিখছো যে বস্তুর জড়তার পরিমাপটা হচ্ছে ভর। যে কেন? কারণ ভর যত বেশি হবে তার জড়তা প্রদর্শনও তত বেশি হবে। ওকে। সো এই এই ইনফরমেশনটা আমাদের কাজে লাগবে কখন, জড়তার ভ্রামকটা বুঝতে হবে। এখন বস্তুত এখন আর রৈখিক ত্বরণ দিচ্ছি না, আমরা তাতে কি কি দেওয়ার চেষ্টা করছি বা কি উম, আনার চেষ্টা করছি তাতে, ঘূর্ণন গতি। ঠিক আছে, তাহলে শুধুমাত্র ভর এখানে প্রদর্শন করবে না, শুধুমাত্র ভর একই এই ধর্মটা প্রদর্শন করবে না। দেখো, এই ভরটাকেই তুমি যদি ক্লোজ নিয়ে আসো, অর্থাৎ একটা ছোট রেডিয়াসের একটা ছোট ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরাতে চাও, তোমার কিন্তু যে পরিমাণ টর্ক বা যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, দূরবর্তী যত দূরে যাবা তত তোমার এই টর্কের পরিমাণটা বাড়তে হবে। এবং টর্ক কি? টর্ক হচ্ছে এই কোনো একটা বস্তুতে ঘোরানোর জন্য যে টার্মটা আমাকে ব্যবহার করতে হয়, যে ফিজিক্যাল যে ভেক্টর দিয়ে আমরা কোন একটা বস্তুকে ঘুরাই, সেটা হচ্ছে টর্ক। সেটা আসলে কি, বস্তুতে প্রযুক্ত বল এবং সেটা কত রেডিয়াসের পথে ঘুরছে সেটার উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র ভরটা এখানে কাজ করে না, তার সাথে সাথে এই রেডিয়াসেরও একটা কি আছে, অবদান আছে এই জড়তার পরিমাপটা তৈরি করতে। ঠিক আছে, তো কোনো একটা বস্তুর ঘূর্ণন গতিতে জড়তার পরিমাপ তৈরি করতে শুধু ভর নয়, বরঞ্চ এই যে দূরত্ব বা রেডিয়াস, তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন আসি এই রেডিয়াসটা কিভাবে আসবে এই ভরের মধ্যে। ক্লিয়ার? তো এটার জন্য আমরা একটু এনার্জি হিসাব করে দেখি, আমরা একটু শক্তি হিসাব করে দেখি। যেমন রৈখিক ক্ষেত্রে আমরা শক্তিতে আমরা কি জানি, রৈখিক গতিশক্তি যদি আমরা বলি, রৈখিক ক্ষেত্রে গতিশক্তি কত কোন একটা বস্তুতে, এই সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি শুধুমাত্র একটা রেখা বরাবর চলছে এরকম একটা বস্তু। ওকে। এখন আছে কৌণিক ক্ষেত্রে অথবা কৌণিক ঘূর্ণন, যেটাকে আমরা বলি ঘূর্ণন গতির ক্ষেত্রে, তার ঘূর্ণন পথে ঘূর্ণন পথে তার বেগ যদি ভি বলি আমরা, তাহলে ঘূর্ণন পথে তার শক্তি কত, মানে ঘুরতে সে কত শক্তি নিয়ে ঘুরবে। বুঝতে পারছো? ঘূর্ণন পথে বস্তুর শক্তি কত, সেটাও হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি কি? ঘূর্ণন গতি। ভি আমরা জানি, ভিটাকে এখানে লিখি রোটেশন, যেহেতু ঘুরছে রোটেশনের আরোটি লিখি, ভি আমরা বললাম রোটেশন, যে ভিতে বস্তুটা আসলে কি ঘুরছে। ঠিক আছে, এখন তোমরা একটা জিনিস দেখো, আমরা কোন একটা বৃত্তাকার পথে
যদি একটা বস্তু ভি বেগে ঘুরে এবং তার কৌণিক বেগ যদি ওমেগা হয়, মানে প্রতি সেকেন্ডে সে যদি ওমেগা কোণ উৎপন্ন করে কেন্দ্রে, তাহলে আমরা কি জানি? ভি সমান আর ওমেগা। তো সেই হিসাবে আমরা ই রোটেশনাল এনার্জি আমরা কি লিখতে পারি? হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, কারণ রোটেশনাল যে ভি, সেটাকে আমরা লিখছি কি আর ওমেগা। ভি ভেগেই তো কি রোটেশন হচ্ছে, ঘুরছে। ঠিক আছে, ওকে। এখন রৈখিক গতিশক্তি আমরা যেটা দেখছিলাম এই জায়গায়, রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তির ক্ষেত্রে দেখো হাফ ভি স্কোয়ারের সমানুপাতিক গতিশক্তিটা। আর এটা কি? এটা হচ্ছে এম, মানে কি জড়তার পরিমাপ। ঠিক আছে, তাহলে কৌণিক গতিশক্তির জন্য হাফ ওমেগা স্কোয়ার। তাহলে এটা কি হবে? এটা হবে সেই জড়তার পরিমাপ, জড়তার পরিমাপ। তাহলে আমরা বলতে পারি সেই জড়তার পরিমাপটাকে আমরা কি ডিফাইন করছিলাম? আমরা বাই ডেফিনেশন তাকে দিছিলাম নাম কি? জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া। ঠিক আছে, তাহলে এই কারণেই জড়তার ভ্রামককে আমরা বলি আই সমান এম ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, তার মানে ওই যে আমরা বলছিলাম যে রেডিয়াসের একটা কন্ট্রিবিউশন থাকে, সেই রেডিয়াসের কন্ট্রিবিউশনটা আসলে কি? স্কোয়ার ফরম্যাটে, স্কোয়ার ফরম্যাটে তার কন্ট্রিবিউশনটা আমরা পাই। কারণ সে এনার্জিতে, এনার্জি ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি কি রেডিয়াসটার একটা স্কোয়ার ফরম্যাট আমরা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে পরিষ্কার যে জড়তার ভ্রামকে রেডিয়াসটা স্কোয়ার ফরম্যাটে জড়তার ভ্রামকটাকে কন্ট্রিবিউট করে। রেডিয়াস যত বেশি হবে, অর্থাৎ ব্যাসার্ধ যত বেশি হবে কোনো একটা বস্তু কণাকে ঘুরাতে আমার, তার তত বেশি সে জড়তা প্রদর্শন করবে। ঠিক আছে, এখন তোমার বস্তুটা যদি বিন্দু বস্তু না হয়, একটা সাপোজ রিজিড বডি বা দৃঢ় বস্তু হয়, যেটাকে তুমি একটা অক্ষ সাপেক্ষে ঘোরাচ্ছ, তো রিজিড বডি আসলে অসংখ্য বিন্দু বস্তু দিয়ে গঠিত। মনে করলাম প্রথম বিন্দু বস্তুটা এখান থেকে আর 1 দূরত্বে আছে এবং M1 ধরে, দ্বিতীয় বিন্দু বস্তুটা এখানে এসেছে এবং সেটা সাপোজ থেকে R2 দূরত্বে আছে। এইভাবে, এইভাবে করে এরকম একটা বিন্দু আছে, বস্তু আছে, যেটা আসলে Rn দূরত্বে আছে এবং তারপর হচ্ছে Mn। তাহলে এরকম অসংখ্য বিন্দু বস্তু, n সংখ্যক বিন্দু বস্তু দিয়ে যদি দৃঢ় বস্তুটা তৈরি হয়, তাহলে টোটাল জড়তার ভ্রামক কত? টোটাল জড়তার ভ্রামক হবে এদের সবগুলো একটা একটা জড়তার ভ্রামকের যোগফল। সাপোজ M1 ভরের জন্য হবে M1 ইন্টু R1 স্কোয়ার, M2 ভরটার জন্য M2 ইন্টু R2 স্কোয়ার, এই করে করে তোমাটার জন্য Mn ইন্টু Rn স্কোয়ার। এটাই তোমরা আসলে বইয়ে পাও, যে এটা যোগফল আকারে লিখি, সামেশন আকারে লিখি, যে এম আর স্কোয়ার আইতম এলিমেন্ট, যেখানে আই এর ভ্যালু আসলে 1 থেকে শুরু করে n পর্যন্ত, এখানে n সংখ্যক বস্তু দিয়ে গঠিত এরকম একটা দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক আই হইতেছে সবগুলার বিন্দু বস্তুর জড়তার ভ্রামকের যোগফল। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের জড়তার ভ্রামকের সব ফিজিক্যাল সিগনিফিকেন্স এবং তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা। তোমার যেটা মনে রাখতে হবে যে এখানে জড়তার ভ্রামকটা আসলে ঘূর্ণন গতির সাথে সম্পর্কিত। ঘূর্ণন গতিতে বস্তুর কৌণিক ত্বরণ সৃষ্টি করতে চাইলে বস্তুর যে ধর্মটি তার জড়তা প্রদর্শন করে, বাংলাতে বলার থেকে আসলে আমরা বলবো জড়তা প্রদর্শন করে তার পরিমাণ, বস্তুর যে ধর্মটা তার জড়তা প্রদর্শন করে তার পরিমাণ। তো এটা রৈখিক গতির ক্ষেত্রে আমরা দেখছিলাম জড়তা প্রদর্শনকারী তার ধর্মটাই হচ্ছে ভর, জড়তার পরিমাণ। তাহলে কৌণিক কোনো মোশন বা কৌণিক বা ঘূর্ণন মোশনে ঘূর্ণন গতিতে তার জড়তার পরিমাপটাকে আমরা বলি জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া।
তো সেটাই কি আমরা একটা শক্তির ফর্মুলা দিয়ে যদি আমরা জিনিসটাকে প্লেন করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা যেটা আর স্কোয়ারের সমানুপাতিক এবং এম এর সমান। ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি জড়তার ভ্রামকের সবকিছু। তোমরা এটা পড়ার সময় একটু ফিজিক্যালি জড়তার ভ্রামকটা আসলে কি প্রকাশ করছে সেটা একটু মাথায় রাখার চেষ্টা করবো, ঠিক আছে। আর তোমাকে বলে দেই যে রৈখিক ক্ষেত্রে যেটা ভর, মানে রৈখিক গতি আর ঘূর্ণন গতি, আমি যদি দুইটাকে পাশাপাশি লিখি, রৈখিক গতি এবং এখানে যদি আমরা লিখি ঘূর্ণন গতি। So, রৈখিক গতির ক্ষেত্রে যেটা ভর সেটা হইতেছে ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তা ভ্রামক, জড়তার পরিমাপটা। So, রৈখিক গতির ক্ষেত্রে আমরা কি জানি, গতিশক্তি হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। তাহলে ক্ষেত্রে ঘূর্ণন গতি শক্তিটা কি হবে? So, ঘূর্ণন গতি শক্তি হবে হাফ এম এর জায়গায় বসবে যেটা ঘূর্ণন গতির জড়তার পরিমাপ অর্থাৎ আই ইন্টু ঘূর্ণন বেগ অর্থাৎ ওমেগা স্কোয়ার। ঠিক আছে। আর রৈখিক গতির ক্ষেত্রে যেটা বল এফ, ভর ইন্টু ত্বরণ। ঘূর্ণন ক্ষেত্রে সেটা হইতেছে টর্ক, যেটাকে আমরা টাউ দিয়ে প্রকাশ করি, যার মান হচ্ছে আহ রৈখিক গতির ক্ষেত্রে আমরা কি জানি, ভর বল এফ সমান হচ্ছিল এম ইন্টু এ। তাহলে ঘূর্ণন টর্কের জন্য কি হবে, এম এর পরিবর্তে বসবে আই জড়তার পরিমাপ হিসেবে, এবং এ এর পরিবর্তে বসবে আলফা কৌণিক ত্বরণ হিসেবে। রৈখিক ক্ষেত্রে যেটা রৈখিক ত্বরণ, কৌণিক ক্ষেত্রে যেটা কৌণিক ত্বরণ হিসেবে বসবে। সো এই তিনটা ফর্মুলা তুমি এইভাবে শিখলে তোমার দুটোর অ্যানালজি বা সাদৃশ্য মানে সদৃশ্যতা তুমি বুঝতে পারবে রৈখিক গতি এবং ঘূর্ণন গতির। সো এই ছিল মোটামুটি জড়তার ভ্রামকের সবকিছু। So, আশা করি তোমরা বুঝতে পারছো। কেমন লাগলো জানাবা তোমরা কমেন্টে। তো ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।